খুলনার দৌলতপুরে বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে পশ্চিম মহেশ্বর পাশা এলাকায় নিজ বাসার সামনে তাকে হত্যা করা হয়। পুলিশ জানায় বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুবুর। এ সময় মোটরসাইকেলে আসা ৩ ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গেল ফেব্রুয়ারিতে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের সময় অস্ত্র হাতে থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানের ছবি ছড়িয়ে পড়ে। এর জেরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। কয়েকদিন এসে বলছে যে আপনার ছেলের গুলি করেছে। ওই অবস্থা ছুটে এসে দেখি মানে গাড়ির সামনে পড়ে আছে, তুলে মানে এমন জায়গাটা যে দৌড় মেরে পালাবে, গাড়িটা একেবারে ড্রেনের গায়ের পাশে ওয়াল। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। পরিবারের অসচ্ছলতা ঘোচাতে ঢাকায় চাকরি করতে আসা নেত্রকোনার রমজান শামিল হন জুলাই বিপ্লবে। এক পর্যায়ে প্রাণ হারান পুলিশের গুলিতে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পরিবারের আশা সন্তানের রক্ত যেন বৃথা না যায়, চান দ্রুত বিচার ও সরকারের সহযোগিতা। নেত্রকোনা সদর উপজেলার চরপাড়া নন্দীপুর গ্রামে রমজান মিয়া পরিবারের অভাব ঘোচাতে ৫ বছর আগে আসেন ঢাকায়। ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরায় যোগ দেন ছাত্র জনতার মিছিলে। তার গলা ও বুকে লাগে গুলি। গুরুতর আহত অবস্থায় সহযোদ্ধারা তাকে নিয়ে একের পর এক হাসপাতালে ছুটলেও মেলেনি চিকিৎসা। সহযোদ্ধাদের কোলেই মারা যান রমজান। তুমি দেখিনি আর আমার হতে কইছে আমি থাকতে তোমরা রে কোনো জিনিসের কষ্ট দিতাম না, আমার শরীরে কুড়া রক্ত থাকতে মা তোমরা কষ্ট দিতাম। রমজানের আয়ে চলত তার পরিবার। হত্যার বিচারের পাশাপাশি তাই সরকারকে পাশে চান তার স্বজনরা। সংসার কিছু নাই, এই ছেলেটাই চালাইতো টাকা থেকে, তারা কিস্তি উঠাইতো, কিস্তি পর্যন্ত তারা মাসের মাস কিস্তি চালাইছে। শহীদ হয়েছে আমার ভাই, আমরা চাই যে হত্যাকারীর বিচার। 15 লক্ষ টাকা আমার কয়দিন যাইব, সরকার যদি আমার সহযোগিতা একটু করে দেয়, সরকার একটা আমি আত্মীয় সহত চাইতে যদি দেয় সেটা আমার লাগে খুব ভালো হয়। আর শহীদ পরিবারগুলোকে সহায়তার পাশাপাশি যে কোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, রমজানের ভিটায় ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই পর্যন্ত 4 জন শহীদ পরিবারকে ঘর দিচ্ছি সরকারিভাবে। তার মধ্যে নেত্রকোনা সদর রমজানের বাড়ি কিন্তু আছে, এটি নির্মাণ হবে। তাদের যে কোনো সমস্যা কিন্তু আমরা মানে স্পেশালি দেখছি, তাদেরকে স্পেশাল কেয়ার করছি। রমজান মিয়ার হত্যার ঘটনায় ঢাকায় একটি মামলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে রমজান মিয়া সহ শহীদ হয়েছেন নেত্রকোনার 17 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় দুর্ভিক্ষের আলামত দেখছে বিএনপি। সংকট নিরসনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা নেই। শুক্রবার আলাদা দুটি আলোচনা সভায় এসব মন্তব্য করেন তারা। বাংলাদেশের উপর ৩৫% শুল্ক আরোপের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলছে দিন দরবার, আলোচনা চলছে ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে। শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের আলোচনা অনুষ্ঠানে দুর্ভিক্ষের আশঙ্কার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি সরকারকে দেশের অর্থনীতি ও গার্মেন্টস শিল্পকে সচল রাখার তাগিদ দেন। বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ভোটের অধিকার ফিরে পেলে সব সমস্যার সমাধান হবে, আর দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হলে মানুষ কাউকে ছেড়ে দেবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী। এটা শুধু মুখের কথা নয়, সামনে সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা এটা এখন মানুষের মনে মনে। আর্থিক শৃঙ্খলা ফেরাতে হবে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি না করলে জনগণের কাছে কেহই রেহাই পাবেন না, জনগণ কিন্তু এটা ছেড়ে দেবে না। এদিকে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা নেই। হাসিনা নিজ হাতে আওয়ামী লীগকে খুন করেছে বলে মন্তব্য করেন তিনি। কোনো মানুষকে ঠুস করে ঢুকে বলে
আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগকে হত্যা করেছে, খুন করেছে, সেই হত্যাকারী আছে শেখ হাসিনা। কারা জামানত হারিয়ে দেশ ছেড়ে পালাবে সেটা নির্বাচন হলেই বোঝা যাবে বলেও জানান শামসুজ্জামান দুদু। বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য একটি চক্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার যশোরে পথসভায় এসব কথা বলেন এনসিপির নেতারা। পদযাত্রার 11তম দিনে দুপুরে যশোরের একটি হোটেলে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য একটি চক্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা যদি সবকিছু বাদ দিয়ে শুধু নির্বাচন করতে চান তাহলে তাকেও জাতির কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন হাসনাত। একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, এগুলা মিলে যাচ্ছে। এটা আবার একটা ফ্যাসিজমকে আবার রিহ্যাবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা, স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে। ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী, আমরা কিন্তু নির্বাচন বিরোধী না। বিকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে পথসভায় নাহিদ ইসলাম বলেন, যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদদের বিচার সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। পরে পদযাত্রা নিয়ে খুলনায় যায় এনসিপি নেতারা। নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত সমাবেশে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, 14, 18 ও 24-এর নির্বাচনে গণতন্ত্র রক্ষা হয়নি। সংস্কারবিহীন নির্বাচন করলে গণতন্ত্র রক্ষা করা যাবে না। বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে হলে, এদেশের মানুষের মানবিক মর্যাদাকে সুরক্ষিত করতে হলে, এদেশের মানুষের নাগরিক অধিকারকে সুরক্ষা দিতে হলে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করে তারপরে নির্বাচনের আয়োজন করতে হবে। খুলনায় পথসভা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। শনিবার সাতক্ষীরায় যাবেন এনসিপি নেতারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। প্রয়োজনে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বাদ-জুমা বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন কার্যালয় স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ নিয়ে ক্ষুব্ধ ইসলামীপন্থী দলগুলো। শুক্রবার বাদ-জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ নিয়ে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। বক্তারা অভিযোগ করেন, মানবাধিকার কার্যালয় স্থাপনের মাধ্যমে দেশে ইসলামী মূল্যবোধ নষ্ট করতে চায় সরকার। ফিলিস্তিন, সিরিয়া, ভারতে মুসলমানদের উপর নির্যাতনের সময় জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। পরিষ্কার করে বলি, আমরা দিল্লির গোলামি ছেড়েছি, ওয়াশিংটনের গোলামি করার জন্য। মানবাধিকার কমিশন স্থাপনের উদ্দেশ্য আপনার বাংলাদেশের সমকামিতার বীজ বপন করার নতুন ষড়যন্ত্র মাত্র। যখন নাকি আজকে ফিলিস্তিনে এখনো পর্যন্ত শিশুদেরকে হত্যা করা হচ্ছে, কোথাও আপনাদের ইউনিয়ন নাই। সভাপতির বক্তব্যে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব বলেন, রক্ত দিয়ে হলেও এই সিদ্ধান্ত প্রতিহত করা হবে। কোনোভাবেই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আজ হেফাজত ইসলামের পক্ষ থেকে, বাংলাদেশের তাওহীদি জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের ইসলাম, এদেশের মানুষের ঐতিহ্য, এদেশের মানুষের স্বাধীনতার বিপন্ন করবার যে কোনো পায়তারা রক্ত দিয়ে রুখে দেব, জীবন দিয়ে রুখে দেব আমরা। এ সময় সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার তাগিদ দেয় হেফাজতে ইসলাম। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পার্টি ছেড়ে অন্য কোথাও যাওয়ার ইচ্ছে নেই বলে জানিয়েছেন দলের সাবেক কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার। বলেন,
দলের চলমান সমস্যা দ্রুত কেটে যাবে। গঠনতন্ত্র বিরোধী কাজ করায় দল থেকে অনেককে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান নতুন মহাসচিব। গত ২৮ জুন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১০ম জাতীয় সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় পার্টি, কিন্তু মিলনায়তন না পাওয়ায় পরে তা স্থগিত করা হয়। সম্মেলন ডাকা নিয়ে চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর জেরে এরই মধ্যে মহাসচিব পদ হারিয়েছেন মুজিবুল হক চুন্নু। নতুন মহাসচিব হন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে প্রাথমিক সদস্য পদ সহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত সিনিয়র নেতা রুহুল আমিন হাওলাদার বলেন, একনায়কতন্ত্র না মানায় ক্ষুব্ধ হন চেয়ারম্যান। গঠনতন্ত্র ভঙ্গ করায় ব্যবস্থা নিয়েছে দল, জানান নতুন মহাসচিব। যৌথ নেতৃত্বের জন্য আমার হাতে থাকতে হবে সব। আমরা যে ২০-এর ক ধারাটা, এটা একটা ডিকটেটরশিপ। হোয়াট এভার হি লাইকস হি ক্যান ডিউ অ্যান্ড আনডিউ। আর এই ধারাটা এরশাদের জন্য প্রযোজ্য ছিল, কারণ সে রাষ্ট্রপতি ছিল, সেনাপ্রধান ছিল। ব্যাপারটাই তো এমন হয়ে গিয়েছিল যে আইদার আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন অথবা পার্টির চেয়ারম্যান থাকবেন। ব্যাপারটা এই পর্যায়েই ছিল। তৃণমূলের নেতাকর্মীরা এবং সকল প্রেসিডিয়ামরা পার্টির চেয়ারম্যানকে বেছে নিয়েছেন। কাউন্সিল হলে দলের সব সমস্যার সমাধান হবে বলে আশা হাওলাদারের। এবারও জাতীয় পার্টি ভাঙার পেছনে কারো হাত থাকতে পারে বলে ধারণা নতুন মহাসচিবের। সবাই মিলেই আমরা জাতীয় পার্টি করবো, এটাই হলো লক্ষ্য। এখনো এরকম কোনো সিদ্ধান্ত হয় না যে আমরা একটা জাতীয় পার্টি করব, এবং ঐক্যবদ্ধ একটি জাতীয় পার্টি আমি মৃত্যুর আগে দেখে যেতে চাই। এই ফাটলটি না হলে অবশ্যই আমরা অত্যন্ত প্রীত হতাম। ৯বার জাতীয় পার্টি ভেঙে কেউই কখনো দেশব্যাপী জাতীয় পার্টি বা নব্য জাতীয় পার্টি করতে পারেনি। এরশাদের জাতীয় পার্টি, জিএম কাদের জাতীয় পার্টি মূলধারা এটিই আছে, এটিই থাকবে শত বাধা সত্ত্বেও। ১৪ জুলাই এরশাদের মৃত্যুবার্ষিকীর পর দলকে এগিয়ে নিতে নতুন কর্মপরিকল্পনা ঠিক করা হবে বলে জানান দলের নেতারা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের খানসামায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। শুক্রবার রাতে উপজেলার কাচিনিয়া বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার ভাবকি ইউনিয়নের কাচিনিয়া বাজারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল মুস্তাফিজুর রহমান চৌধুরীর নির্বাচনী সভা চলছিল। এ সময় ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিনের অনুসারীরা সভায় হামলা চালায়। এতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বিকেলে কুমিল্লায় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ করছে সরকার। রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছে। দলগুলো নিজেদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে। ৫ আগস্ট ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে জানিয়ে আসিফ আরও বলেন, রাজনৈতিক দলগুলোর একমত হওয়া প্রয়োজন, তাহলে জুলাই সনদ ঘোষণা সম্ভব। এ সময় ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বিশেষ অবদানের জন্য দিনটিকে গণ অভ্যুত্থানের প্রথম প্রতিরোধ দিবস হিসেবে আখ্যা দেন উপদেষ্টা আসিফ। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী ৫ আগস্ট যদি ঘোষণাপত্রটা দেওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্যে আসা প্রয়োজন। আপনারা জানেন, যেহেতু সবার ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা ঘোষণাপত্র দিতে চাচ্ছি। তো আশা করি রাজনৈতিক ঐক্যমত্য শেষে ৫ আগস্ট ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে। রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে পরীক্ষায় ২৫% রোগীরই ডেঙ্গু ধরা পড়ছে। পাশাপাশি বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীও। বহির্বিভাগে আসা রোগীদের ক্ষেত্রে এই তথ্য মিলেছে। এদিকে পুরো জুন মাসে যে সংখ্যক ডেঙ্গু রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন, জুলাইয়ের 10 দিনেই হয়েছেন তার চেয়ে বেশি। কয়েকদিন ধরে জ্বরের সঙ্গে গায়ে ব্যথা পোশাক কর্মী সবিতা রানীর। চিকিৎসা নিতে এসেছেন মহাখালী ডিএনসিসি হাসপাতালে। শুধু এবারই নয়, কয়েকদিন আগেও জ্বরে ভুগছিলেন তিনি। হাতে পায়ে ব্যথার তীব্রতায় দিশেহারার মতো অবস্থা তার। এখন খালি জ্বর,
আর এই হাঁটতে পারি না, আডুতে ব্যথা, কোমরে ব্যথা, গিডি গিডি ব্যথা, কিছু ধরতে পারি না। এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ঠান্ডা জ্বরের চিকিৎসা নেন 4 থেকে 500 রোগী। এদের মধ্যে 100 থেকে 150 জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়, যেখানে কমপক্ষে 40 জনেরই ধরা পড়ছে এ রোগ। অনেকের আবার চিকুনগুনিয়াও হচ্ছে। আউটডোরে পেশেন্ট আসে জ্বর, হয়তো আমরা টেস্ট করলে যদি যাদের টেস্ট করা হয় তাদের 40 থেকে 50টা পাওয়া যায়, কিন্তু সবগুলোকে টেস্ট করা হয় না। আমাদের রিপোর্ট করে ফিভার নিয়ে টেস্ট হয়তো করে অ্যারাউন্ড, আমাদের টেস্ট অ্যারাউন্ড হচ্ছে 100 থেকে 150। ডিএনসিসি হাসপাতালে 24 ঘন্টা ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরীক্ষার সুবিধা রয়েছে। তবে আক্রান্তদের উপসর্গ দেখা দেওয়ার পরও দেরিতে হাসপাতালে আসায় জটিলতা বাড়ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের অ্যালার্মিং হইতে হবে সেই সময় যখন যদি এরকম দেখা যায় যে আমাদের চোখ লাল হয়ে যাচ্ছে, নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে বা মাড়ি দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, অ্যাবডোমিনাল ডিস্টেন্সের বা পেট ফুলে যাচ্ছে, এবং যদি ইউরিন বা স্টুলের কালার চেঞ্জ হয়ে যায় অথবা 6 ঘন্টার মধ্যে ইউরিনেশন না হয়, এইগুলো ওয়ার্নিং সাইন, এগুলো ইন্ডিকেট করে যে হি ইজ সাফারিং ফ্রম সিভিয়ার ডেঙ্গি। ডেঙ্গুর যে ভীতিটা রয়েছে যে আপনার ডেঙ্গু শক সিনড্রোম করা, কারণ ওখানে রক্ত থেকে পানি বেরিয়ে আসে, বিভিন্ন জায়গায় পানি জমে যায়, এবং এই ডেঙ্গু শক সিনড্রোম আর কখনো কখনো আপনার হেমোরেজিক ফিভার, অর্থাৎ প্লাটলেট খুবই কমে গেলে তখন কারো কারো রক্তক্ষরণের সম্ভাবনা বেড়ে যায়। পুরো জুন মাসে মহাখালীর এই হাসপাতালে 92 জন ডেঙ্গু রোগী ভর্তি হন, অথচ চলতি মাসের প্রথম 11 দিনেই ভর্তির সংখ্যা 100 ছাড়িয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্ধারিত সীমার দ্বিগুণ গতিতে গাড়ি চলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। একটি দুটি নয়, দিনে অন্তত 300 গাড়ি এই সীমা লঙ্ঘন করে। এতে দুর্ঘটনাও কম নয়। এসব রোধে ভিডিও দেখে মামলা দিচ্ছে ট্রাফিক বিভাগ। 18 দিনে 2500-এর বেশি মামলা হয়েছে। এতে সুফলও মিলছে। শুরুর চেয়ে এখন মামলার সংখ্যা কমেছে। ভবিষ্যতে মহাসড়কেও এমন মামলার চিন্তা পুলিশের। শাহজালাল বিমানবন্দর থেকে হাতিরঝিল পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে মাত্র 11 কিলোমিটার। এর মাঝেই নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ গতি তুলছেন অনেক চালক। সড়কটির নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের হিসাবে প্রতিদিন অন্তত 300 গাড়ি ঘন্টায় 150 কিলোমিটারে চলার চেষ্টা করে। এতে অনেক সময় দুর্ঘটনাও ঘটছে। এদের থামাতে সিসি ক্যামেরার ফুটেজ পাঠানো হচ্ছে পুলিশকে। সেখানে স্বয়ংক্রিয়ভাবে দেয়া হচ্ছে মামলা, যার কপি ডাকে পাঠানো হয় মালিকের ঠিকানায়। আমি মনে করি এটা ভালো একটা দিক, কারণ ওভার স্পিড আসলে কোনো জায়গাতেই ভালো না। লিমিট ছিল 80, কিন্তু আমি এখানে চালাইছি 110-এ। সেই কারণে হয়তো মামলাটা দিচ্ছে। প্রতিদিনই আমরা যেটা দেখছি, ওনারা আমাদেরকে যেটা দিচ্ছে তাতে প্রায় 200-250 এরকম মামলা, 180 এ ধরনের মামলা হচ্ছে। তো 50-500 থেকে কমে এসেছে, এসে 200-180 এরকম চলে আসছে। গতিসীমা লঙ্ঘনে প্রথমবার জরিমানা 2500, পরে প্রতিবারে 5000 টাকা। 3 বার মামলা হলে ওই গাড়ি কালো তালিকাভুক্ত হয়। এখন পর্যন্ত অ্যাভারেজে প্রায় 300 মামলার মতো আমরা ঘটনার মতো আমরা পাই। তো ওভার স্পিড যারা করছেন তাদেরকে আমরা ইতিমধ্যে প্রায় 1000-এর মতো নোটিশও করেছি। জুনের শেষ দিক থেকে 18 দিনে এমন মামলা 2636টি। ডিএমপি বলছে এরই মধ্যে সুফল মিলতে শুরু করেছে। ভবিষ্যতে অন্য সড়কেও এই উদ্যোগ নেওয়া হতে পারে। আমাদের মূল উদ্দেশ্য এটি হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা, যে আমরা যেন ট্রাফিক আইনের প্রতি সবাই একটু শ্রদ্ধাশীল হই, এবং এর মাধ্যমে আমরা সড়ক দুর্ঘটনা অবশ্যই আমরা কমিয়ে আনতে সমর্থ হব, এবং আমরা সবাইকে একটি ভালো নগরী উপহার দিতে সক্ষম হব। 2024 সালের জরিপ অনুযায়ী রাজধানীতে যান চলাচলের গতি ঘন্টায় 4.8 কিলোমিটার, যা মানুষের হাঁটার গতির চেয়েও কম। এমন অবস্থার বিপরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতি পাচ্ছেন 40 থেকে 70 কিলোমিটার। কিন্তু বেপরোয়া কিছু চালকদের জন্য ঘটছে দুর্ঘটনা। তাই হতে হবে সচেতন, নিশ্চিত করতে হবে নিরাপদ যাত্রা, এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যাচ্ছে বরিশাল নগরী। এতে টানা জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকায় এমন পরিস্থিতি বলছেন তারা। তবে নগরবাসীর সচেতনতার অভাবকেও দায়ী করছে সিটি কর্পোরেশন। পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে সবার সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ। বরিশালে 159 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় 9 জুলাই। এর ফলে 68 বর্গ কিলোমিটার নগরীর প্রায় সব রাস্তা তলিয়ে যায়।
সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। ভারী বৃষ্টি হলেই এভাবে পানি জমে যায়। এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। বরিশাল শহর নাই, এখন পানি, সমুদ্র আর সমুদ্র এইরকম মনে হইতেছে। রাস্তা জলাবদ্ধতার কারণে এমন একটা অবস্থা হয় যে আমরা হাঁটু সমান পানিও মাঝে মধ্যে হয়ে যায়। পানি নিষ্কাশনের অব্যবস্থার কারণে এই আমাদের এই কাদা পানি মেখে তারপরে বাইরে বেরোতে হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার নিচে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় বৃষ্টির পানি জমে যাচ্ছে। ড্রেনেজ সিস্টেমের ত্রুটি বা ড্রেনগুলো যে করা হয় এগুলো যে লম্বালম্বি যে একটা ঢাল থাকে, এই ঢালটা ঠিকমতো ওভারঅল ড্রেনটা পরিকল্পিত ড্রেন যদি হয় সিটির জন্য, তাহলে আশা করি এই পানিটা সহজেই নদীতে পৌঁছে দেওয়া যায়। ময়লা আবর্জনায় ভরাট হওয়া নালাগুলো পরিষ্কার করা হয় না অনেক দিন। বিষয়টা স্বীকার করে সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। আমাদের ড্রেনগুলো আগে পরিষ্কার হয়নি কখনো। এই বছর আমরা আমাদের প্রশাসন নিজে দাঁড়িয়ে থেকে এই ড্রেনের ভিতরে ময়লাগুলা এরকম অবস্থা যে এগুলা জমাটবদ্ধ হয়ে কেকের মতো হয়ে গেছে। ড্রেনের ভিতরে কোনো ময়লা ফেলবে না, ময়লা ফেলার জন্য আলাদা জায়গা থাকবে, আর ড্রেনগুলো শুধুমাত্র পানির জন্য। বরিশাল নগরীতে বর্তমানে 180 কিলোমিটার ড্রেন রয়েছে। নতুন করে কাজ চলছে আরও 50 কিলোমিটারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানিতে এখনও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। 3 উপজেলার 106টি গ্রামে পানিবন্দী লক্ষাধিক মানুষ। ফুলগাজীতে মাছ ধরার সময় বন্যার পানিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ বন্ধ হলে দ্রুত বেড়িবাঁধ মেরামতের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরশুরাম ও ফুলগাজীর 21টি স্থানের ভাঙা বাঁধ দিয়ে নদীর পানি ঢুকে প্লাবিত হচ্ছে লোকালয়। অনেক জায়গা থেকে পানি নামায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। তবে নতুন করে প্লাবিত ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার শতাধিক গ্রাম। তলিয়ে আছে ঘরবাড়ি, আসবাবপত্র, ফসলি জমি। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। বেড়িবাঁধগুলা সঠিকভাবে মেরামত করতো, তাহলে আমাদের আজকের এই ভোগান্তি হতো না। চারদিকে থই থই পানির মধ্যে উঁচু জায়গায় যারা আশ্রয় নিয়েছেন তারাও দিন পার করছেন পোকামাকড় আর সাপের আতঙ্কে। পানি হালকা একটু কমছে, বাড়ি থেকে যাদের একটু উপরে আছে তাদের তো কমছে, তারা চলে যাচ্ছে, আর যাদের এখনো কমেনি তারা এখন আশ্রয়কেন্দ্রে এখনো বন্দী হয়ে আছে। 3 দিন পর্যন্ত এভাবে পানিবদ্ধ হয়ে এভাবে আছি। প্রায় 15-20 পরিবারে এই ছাদে উঠছি আমরা। তো এখানে কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নাই, তার পানির কোনো ব্যবস্থা নাই। পানিবন্দী এলাকায় আটকে পড়া মানুষজনকে উদ্ধার এবং ত্রাণ সহায়তায় কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। যেহেতু পানি যোগাযোগ ব্যবস্থা সেভাবে এখনো বন্ধ হয়ে যায়নি, মানুষজন এখনো নিরাপদে আছে। তবে পরিস্থিতির উপরে নির্ভর করে নিশ্চয়ই আমরা একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে পানির তোরে বাঁধের ভাঙা অংশ মেরামত করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। তো 24-এর বন্যার পর এই প্রেক্ষিত পরিবর্তন হয়েছে। এখন আরও বড় আরও টেকসই আকারে বাঁধ নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। একটা ফিজিবিলিটি শেষ হয়েছে, এটা চূড়ান্ত রিপোর্ট আমরা ড্রাফট রিপোর্ট দিয়েই আমরা 7,340 কোটি টাকার প্রকল্প দাখিল করছি। বন্যা ও জলাবদ্ধতার সমস্যা সমাধানে স্থায়ী বাঁধ নির্মাণ চান দুর্গত এলাকার মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 18 মাসে মিয়ানমার থেকে পালিয়ে প্রায় 1,50,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এতে বলা হয়, মিয়ানমারের সশস্ত্র সংঘাত, বিশেষ করে রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ওই রোহিঙ্গারা। ফলে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোতে নতুন করে মানবিক সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে সেখানে প্রায় 10 লাখ রোহিঙ্গা বসবাস করছে। রোহিঙ্গাদের এই প্রবাহকে 2017 সালের পর সবচেয়ে বড় বলে উল্লেখ করেছে UNHCR। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনী জাতিগত নিধনের মুখে পড়ে 7.5 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। গত কয়েক মাসে এই সংখ্যা আরও বেড়েছে। এসব শরণার্থীকে মানবিক সহায়তা দিতে কাজ করে যাচ্ছে জাতিসংঘ ও অন্যান্য দাতব্য সংস্থা। স্বাধীনভাবে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে শুধু জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকবে কেন্দ্রীয় ব্যাংক। এতে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করা যাবে।
বিষয়টি ইতিবাচক হলেও সঠিক বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। দেশের আর্থিক খাতে ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংকে প্রথমবারের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আর্থিক খাতের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করা হবে। রাখা হবে না কোনো আমলা। গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ ও অপসারণে জাতীয় সংসদের অনুমতি লাগবে। এই রকম বিভিন্ন বিষয় যুক্ত করে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ 2025-এর খসড়া পর্যালোচনার জন্য সরকারের কাছে পাঠানো হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকে প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধ হবে। গতানুগতিক প্রতিষ্ঠান আর সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার করা কিন্তু অনেক ডিফিকাল্ট। যারা ওই প্রভাব বিস্তার করতে চায় তাদেরকেও অনেক বেশি কাঠখড় পুড়ে প্রভাব বিস্তার করতে হবে, যেটা অনেকের পক্ষে হয়তো সম্ভব হবে না। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে দীর্ঘদিন ধরে আমলাদের সরাসরি অংশগ্রহণ ছিল। এতে আর্থিক খাতে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা খর্ব হয়েছে। এমন পরিস্থিতিতে সাংবিধানিক মর্যাদা সময় উপযোগী সিদ্ধান্ত। মনিটারি পলিসিটা যাতে স্বাধীনভাবে তৈরি করা এবং স্বাধীনভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, সেই পূর্ণাঙ্গ ক্ষমতা যাতে কেন্দ্রীয় ব্যাংকের খাতে উপর আসে। তো সব মিলিয়ে আমি মনে করি এটি সরকারের একটি ইতিবাচক উদ্যোগ। সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ার পর নির্বাচন কমিশনের মতো রাজনৈতিক হস্তক্ষেপ যেন বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে না ঘটে, সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এই বাস্তবতায় গাছ লাগান, পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সবচেয়ে বড় দৃষ্টিনন্দন ছাদ বাগান গড়ে তুলেছেন নাটোর জেলা প্রশাসক, যার স্বীকৃতিস্বরূপ 2025 সালে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে পুরস্কৃত হয়েছেন তিনি। নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ, যার আয়তন প্রায় 21,000 বর্গফুট। একসময় যেখানে ছিল শুধুই কংক্রিট, এখন সেখানে শোভা পাচ্ছে সবুজের সমারোহ। এই বাগানে ফলদ, বনজ, ঔষধি সহ 80 প্রজাতির 450 বৃক্ষ রয়েছে। এমন বিলুপ্ত প্রায় অনেক গাছ দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ কর্নার। পরিবেশ বান্ধব এই বাগানে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকে উদ্বুদ্ধ হচ্ছেন ছাদ বাগান করতে। এইখানে হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ আছে, ফুলের গাছ, ফলের গাছ এবং কি ঔষধি গাছ। আমার মনে হয় যে নাটোরে যে সমস্ত ছাদ আছে তারা যদি এইভাবে ছাদ বাগান করেন, তাহলে একদিকে যেমন ফলজ বৃক্ষ লাগালে আমাদের ভিটামিনের চাহিদা পূরণ হবে, আমাদের ক্ষুধা নিবৃত্ত হবে। এই বাগানের পেছনের উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা, অক্সিজেন উৎপাদন এবং মানুষের মাঝে আগ্রহ বৃদ্ধি। 2025 সালে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার নাটোরবাসীর জন্য গর্বের বলছেন জেলা প্রশাসক। একটা অক্সিজেন ফ্যাক্টরি তৈরি হয়েছে এই ছাদ বাগানের মাধ্যমে এবং একটা পরিবেশ বান্ধব একটা সিচুয়েশন তৈরি হয়েছে এখানে। যারাই আসবেন, এখানে যে সেবা প্রার্থীরা আসবেন বা যারা এই অফিসে কর্মরত আছেন, সবাই এখানে এসে একটা সুন্দর পরিবেশ এখানে পাবে। জেলা প্রশাসকের এই উদ্যোগকে প্রশংসনীয় বলছেন বিশিষ্টজনরা। সরকারি অন্য অফিসে এমন উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। জেলা প্রশাসকের ছাদ বাগানটি জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে, যা শুধু জেলা প্রশাসকের সুনাম বাড়ায়নি, বরং নাটোরবাসীরও সুনাম বাড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এই ছাদ বাগান অনন্য উদ্যোগ, যা একদিকে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংস্কারের অভাবে ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল। ড্রেন ভরাট হওয়ায় সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তি বেড়েছে টার্মিনাল ব্যবহারকারীদের। যদিও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েই দায় সারছে পৌর কর্তৃপক্ষ। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরেই এই অবস্থা। এছাড়াও টার্মিনাল জুড়ে বড় গর্ত তৈরি হওয়ায় প্রায় দুর্ঘটনার কবলে পড়ে অটোরিকশা, ইজি বাইক সহ বিভিন্ন যানবাহন। কাদা মাজা বাজে থাকলে তো এই টার্মিনালই কানা হয়ে যাবে, তার টার্মিনালে লোক আসবে না। আমরা এরকম ভাবে থালি তো এর আসা চলবে না। মোটরের সমস্যা হয়, ব্যাটারির সমস্যা হয়, আর কন্ট্রোল বক্স তার সমস্যা হয়,
গাড়ির টায়ার সমস্যা হয়। কাউন্টার মালিকরা বলছেন, পৌর কর্তৃপক্ষকে নিয়মিত কর দেওয়া হলেও তাদের উদাসীনতার কারণেই এই অবস্থা তৈরি হয়েছে। আমাদের কাউন্টারের মধ্যেও পানি উঠে যায় এবং এই সংস্কারের কাজের জন্য কয়েকবারই প্রতিনিধিদের জানানো হয়েছে, কিছুক্ষণ পরেই তারা আবার ভুলে যায়। পানি এইভাবে জমেই থাকে, ইনরা একটু খেয়াল দিলে এই জায়গার উন্নতি হয়, কিন্তু ইনরা তো আসলে খেয়াল করে না। টার্মিনাল সংস্কারে প্রকল্পের মাধ্যমে কাজ শুরুর আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আমাদের একটা প্রকল্প আছে আর ইউটিডিপি, এই প্রকল্পের আওতায় আমরা বাস টার্মিনালের এই এলাকা ভবন সংস্কার মেরামত ও সংস্কারের জন্য প্রস্তাব দিয়েছি। ওই প্রকল্প ইনশাল্লাহ শুরু হলে আমরা বাস্তবায়ন করব। 2001 সালে 3 একর জমিতে গড়ে ওঠে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল। দক্ষিণাঞ্চলের 16 জেলার বাস চলাচল করে এই টার্মিনাল থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জের পাকুন্দিয়া ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন। শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ চট্টেকে এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার জানান, বিকেলে চট্টেকে এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকায় করে ঘুরতে বেরিয়েছিলেন নীলা ও তার পরিবারের সদস্যরা। এ সময় হঠাৎ নৌকা ডুবি হলে নিখোঁজ হয় 4 জন। স্থানীয়রা তল্লাশি চালিয়ে নীলা ও তার বাবা এবং মাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিলে নীলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নীলার মা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ সবাই।